শুভেচ্ছা মাছরাঙা দেশের সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সুমাইয়া সাজ্জাদ। অন্যান্য অঞ্চলের খবরের সঙ্গে আজ থাকছে খুলনা বিভাগের সংবাদ রূপসার তীরে। শুরুতেই গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুলে বিমান বাহিনীর ফাইটার জেট বিধ্বস্ত, নিহত কমপক্ষে ১৯, দগ্ধ শতাধিক, কাল রাষ্ট্রীয় শোক ঘোষণা। সিরাজগঞ্জে মিল্ক বিটার পথ অনুসরণ করে দুধের দাম লিটারে ৫ টাকা কমিয়েছে সব কোম্পানি। লোকসানের কারণে প্রতি বছরই কমছে খামারের সংখ্যা। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। রাজধানীর উত্তরায় বিমান বাহিনীর একটি ফাইটার জেট বিধ্বস্ত হয়ে এখন পর্যন্ত ১৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। গুরুতর আহত হয়েছে শতাধিক। হতাহতের ঘটনায় আগামীকাল একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। রাজধানীর উত্তরায় বিমান বাহিনীর F-7 BGI ফাইটার জেট বিমান বিধ্বস্ত হয়েছে। মাইলস্টোন স্কুলের ৩ তলার ক্লাসরুমের উপর আছড়ে পড়ে বিমানটি। এই দুর্ঘটনায় বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে। আমি একজনকে বের করলাম, তারা হাহাকার করতেছিল, কয়েকজন যেভাবে গেছে একজনকে বের করে দিচ্ছি ওই পর্যন্ত তার অবস্থা অনেক খারাপ ছিল। আমার চতুর্থ জানতে পারে আমার চাচাতো বোন সোয়া, নাম সোয়া, তাকে তার ওই বিল্ডিং এ সে পরে যেখানে ক্র্যাশ করছে ওই গানে পরে তাকে তো আর পাইতেছে না, পরে এখন হসপিটালতে ফোন আসছে, তার নাকি শরীর গেছে। আহত অনেককে নেওয়া হয়েছে আশপাশের হাসপাতালে। কমপক্ষে দগ্ধ ৩০ জনকে নেওয়া হয়েছে জাতীয় বার্ন ইনস্টিটিউটে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের 10টি ইউনিট। উদ্ধার কাজে সেনাবাহিনী, নৌবাহিনী ও বিজিবি মোতায়েন করা হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বিমানটি দুপুর 1:06 উড্ডয়ন করে। বিধ্বস্ত হয় 1:18। বিকট একটা আওয়াজ হলো, তো আওয়াজ হওয়ার পর আমরা দেখলাম যে আসলে কি ঘটনা বুঝে উঠতে পারি নাই। একদম হতবাক হয়েছে, আসলে বোমা মারলো না কে কি করলো। যখন আমি ওখানে তাকালাম দাউ দাউ করে আগুন জ্বললো এবং ওই ফ্লোরে আমাদের স্টুডেন্টের ক্লাস চলছিল সেকেন্ডারে, সবাইকে বললো তোমরা সিঁড়ি দিয়ে নামো, কারণ ওই সময় আমরা তখনও বুঝে উঠতে পারি না আসলে কি হয়েছে। তো সিঁড়ি দিয়ে আমি সবাইকে নামিয়ে, আমরা টিচাররা সব ছিলাম, তো যে আমরা যখন সিঁড়ি দিয়ে নামতেছিলাম তখন বুঝতেছিলাম যে বিমান বা কিছু একটা ক্র্যাশ করছে। বিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায় শোক জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আহত পাইলট সহ বেশ কয়েকজনকে নেওয়া হয়েছে ঢাকা CMH-এ। জাতীয় বার্ন ইউনিট ও উত্তরার বিভিন্ন হাসপাতালে জরুরি ভিত্তিতে বাড়তি চিকিৎসক ও প্রচুর রক্তের দরকার। মাহফুজুল হাসান, মাছরাঙা নিউজ ডেস্ক। বিমান দুর্ঘটনাস্থল মাইলস্টোন স্কুল থেকে একটু আগে পরিস্থিতি জানিয়েছেন সিনিয়র রিপোর্টার আনোয়ার হোসেন। আমরা এখন আছি যে জায়গাটা দিয়ে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে, সেই মাইলস্টোন কলেজের ক্যাম্পাসের ভিতরে বিমানটি আজকে বিধ্বস্ত হয়েছে। আজকে দুপুর 1:06 বিমানটি ছেড়ে আসে এবং 1:36 দিনে এই দুর্ঘটনা ঘটে আমরা যতটুকু জানতে পেরেছি। এখন পর্যন্ত ফায়ার সার্ভিসের যারা আছে তারা আগুন নির্বাপন করেছে এবং যারা আহত এবং নিহত আমরা একজনকে দেখেছি লাশ বের করে নিয়ে যেতে। আমরা এখন পর্যন্ত জানি না যে এক্সাক্ট ফিগার আহত নিহত কতজন আমরা জানি না, এবং এরা কি কলেজের স্টুডেন্ট কিনা বা এটা বৈমানিক কিনা আমরা এটা এখনো জানি না। তবে এখানে যেই এখানে আমরা আছি, এখানে এখন সবাই মিলে উদ্ধার অভিযান চালাচ্ছে এবং আশঙ্কা করা হচ্ছে যে এখানে বহু হতাহত হতে পারে, কারণ আসলে সে সময় যখন এটা বিধ্বস্ত হয় তখন ক্লাস ছিল। তো এখন আগুন লেলিহান শিখাটা এখন আর নেই, তবে আগুন নিভিয়ে ফেলা হয়েছে। উত্তরা আধুনিক হাসপাতাল থেকে পরিস্থিতি জানাচ্ছেন স্টাফ রিপোর্টার বিপ্লব হাসান। আমরা যেমনটা জেনেছি যে প্রায় কেউ বলছে 30 জন, কেউ বলছে 40 জন, কেউ বলছে 50 জন আহত রোগী তারা এসেছেন এবং যাদের অবস্থা খুব একটা আশঙ্কাজনক নয় তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে বাসায় পাঠিয়ে দেওয়া হয়েছে। আর যাদের অবস্থা আশঙ্কাজনক তাদের ঢাকা মেডিকেল এবং যে বার্ন ইউনিট রয়েছে শেখ হাসিনা বার্ন ইউনিট হাসপাতাল সেখানে পাঠিয়ে দেওয়া হয়েছে। তুমি ক্লাসে ছিলা? আমি ক্লাসে ছিলাম। আচ্ছা, তোমার মতো আরো তো অনেক স্টুডেন্ট ওখানে ছিল। আচ্ছা, তারপরে এভাবে হয়েছে, অনেক ধোয়া, শ্বাস নেওয়ার মতো না। এরপরে একদম ক্লাসের লাস্টে একটা উইন্ডো ছিল, ওই উইন্ডো হলো নিঃশ্বাস নিচ্ছিলাম আমরা সবাই, কয়েকজন ছিলাম। হ্যাঁ,
তো থাকার পর তারপরে দেখি যে বাইরে গেলাম, যখন একটু মানে শ্বাস নেওয়ার মতো অবস্থা, তখন মানে ক্লাসরুমে একটু বাইরে গিয়ে দেখি যে আমার কয়েকজন স্টুডেন্ট, অনেকজন স্টুডেন্ট নিষেধা করছে থেকে নামার জন্য। এখানে আসবার পর আমরা বেশ কয়েকজনকে ঢুকতে দেখেছি, অন্তত 6-7 জনকে আমরা ঢুকতে দেখলাম, এবং 10 থেকে 15 মিনিট পর পর একজন কিন্তু ঢুকছে এবং বেশ গুরুতর আহত, সেন্সলেস, স্কুল ড্রেস। দর্শক, এখন পর্যন্ত আসলে সঠিকভাবে বলা সম্ভব হচ্ছে না কতজন আহত হয়েছে। দর্শক, এই মুহূর্তে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আছেন সিনিয়র রিপোর্টার মৌমিতা জান্নাত। পরিস্থিতি জানাতে সেখান থেকে সরাসরি যোগ দিচ্ছেন তিনি। মৌমিতা, হাসপাতালে এখন পর্যন্ত কতজন ভর্তি হয়েছে এবং তাদের অবস্থা ঠিক কেমন? আচ্ছা, এই মুহূর্তে আমি আছি বার্ন ইনস্টিটিউটে। কিছুক্ষণ আগেই প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডক্টর মোহাম্মদ সাইদুর রহমান তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বক্তব্য রেখেছেন। তিনি নিশ্চিত করে বলেছেন যে এখন পর্যন্ত 16 জনের মৃত্যুর খবর তিনি জানতে পেরেছেন এবং এই বার্ন ইনস্টিটিউট, সিএমএইচ এবং কুর্মিটোলা মিলিয়ে মোট 70 জনের উপরে ভর্তি রয়েছেন। তিনি বলেছেন যে এই হতাহতের সংখ্যা বাড়তে পারে, কারণ 48 জনের মতন গুরুতর পোড়া রোগীর খবর তারা আসলে যাদের মানে পুড়ে যায়, যারা পুড়ে আহত হয়, তাদের সবার ব্যাপারে আসলে তাদের জীবনে এক ধরনের অনিশ্চয়তার মধ্যে পড়ে। কিন্তু এ পর্যন্ত 16 জনের মৃত্যুর খবর তিনি জানিয়েছেন। আগামীকাল সারা দেশে শোক দিবস ঘোষণা করা হয়েছে, সেটিও তিনি জানিয়েছেন। এই আপাতত বেশিরভাগ রোগী যারা এসেছেন তারা সবাই এই বার্ন ইনস্টিটিউটে এসেছেন। তবে আমাদেরকে জানানো হয়েছে যে বার্ন ইনস্টিটিউটের একটি ধারণ ক্ষমতা রয়েছে, কারণ সারা দেশ থেকে অনেক পোড়া রোগী এখানে রয়েছেন। তাদেরকে যেহেতু এখান থেকে সরানো যাচ্ছে না এই মুহূর্তে, ফলে যদি রোগীর সংখ্যা বাড়ে তাহলে হয়তো ঢাকা মেডিকেলের যে বার্ন ইউনিট রয়েছে সেখানে তাদেরকে ট্রান্সফার করা হতে পারে। আর একটু জানিয়ে রাখি যে এখানে অনেকেই ভিড় করছেন, আসলে আন্তরিকতা এবং সহৃদয়ের জায়গা থেকে তারা রক্ত দিতে চাচ্ছেন। এখানে আমাদেরকে জানানো হয়েছে যে যাদের নেগেটিভ ব্লাড গ্রুপ রয়েছে, এই মুহূর্তে নেগেটিভ ব্লাড গ্রুপের রক্তের আসলে সংকট রয়েছে। তো যাদের যে সমস্ত দাতারা আগ্রহী নেগেটিভ ব্লাড গ্রুপের, তারাই আপাতত যোগাযোগ করবেন এবং আরও যদি রক্তের প্রয়োজন হয় আগামীকাল সকাল 8টা থেকে সেই সব রক্ত গ্রহণ করা হবে। ফলে এখানে ভিড় করলে আসলে যে যারা আহত রোগী আসছেন তাদের। ধন্যবাদ মৌমিতা। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট থেকে জানাচ্ছিলেন সহকর্মী মৌমিতা জান্নাত। এবার অন্য প্রসঙ্গ। সমবায় ভিত্তিক রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান মিল্ক ভিটা খামারিদের দুধের দাম লিটারে 5 টাকা কমিয়ে দিয়েছে। এরপরই দুগ্ধ প্রক্রিয়াজাতকরণ 8টি কোম্পানি একই পথে হাঁটায় লোকসানে পড়েছেন মিল্ক সিটি খ্যাত সিরাজগঞ্জের খামারিরা। এর ফলে গ্রামীণ অর্থনীতিতে বিরূপ প্রভাব পড়ার শঙ্কা দেখা দিয়েছে। সিরাজগঞ্জ রিপোর্টার মাহমুদুল হাসান উজ্জ্বলের রিপোর্ট। রাখালের গরুর পাল নিয়ে মাঠে যাওয়ার দৃশ্য গ্রাম বাংলায় এখন আর আগের মতো দেখা মিলে না। তবে এর ব্যতিক্রম সিরাজগঞ্জ জেলা। রাখালরা বের হন শত শত গরু নিয়ে। সারাদিন সবুজ প্রকৃতির মাঝে বিচরণ শেষে গরুর পাল নিয়ে খামারে ফিরেন তারা। রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান মিল্ক ভিটার কারণে জেলায় গড়ে উঠেছে শত শত গরুর খামার। এসব খামারে উৎপাদিত দুধের সিংহভাগই সরবরাহ করা হয় মিল্ক ভিটা সহ 8টি দুগ্ধ প্রক্রিয়াজাতকরণ কোম্পানিকে। কিন্তু সম্প্রতি দুধের দাম লিটারে 5 টাকা কমিয়ে দিয়েছে মিল্ক ভিটা। অন্য কোম্পানিগুলো দাম কমিয়ে দিয়েছে। এতে লোকসানের মুখে পড়েছেন খামারিরা। দুধের দাম নাই, খোলুসের দাম গাদি চরম দাম। আমরা কেবা করে আইনে ধরেন যে খাওয়াবো আমরা। যদি আপনি গরু খাওয়ায়া নিজে দোয়া দুধ বিক্রি করতে পারেন তাইলে আপনি লাভবান হতে পারবেন। কারণ স্যার আপনি লোক দিয়ে এইগুলো লাভবান করা খুবই অসম্ভব। গরু তো অনেক আসলে, এই ডবল গরু আসলে আমাদের এখানে। ওই গরু এই ব্যবসা ছেড়ে দেন, অন্য ব্যবসার দিকে আসি।
খামারিরা জানান প্রতি লিটার দুধ উৎপাদনে খরচ ৫৫ টাকা, বিক্রি করতে হচ্ছে ৩৫ থেকে ৫০ টাকায়। লোকসানের কারণে প্রতি বছরই কমছে খামারির সংখ্যা। বর্তমানে প্রায় ৯ লক্ষ গাভী থেকে দৈনিক ১৮ লক্ষ লিটার দুধ উৎপাদন হয়। ৩ বছর আগে ১১ লক্ষ গাভী থেকে উৎপাদন হতো ২১ লক্ষ লিটার। সর্বনিম্ন ৬০ টাকা দুধের দাম না দিলে আমরা আসলে মনে করেন যে খুবই ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ব, যেহেতু গোখাদ্যর সাথে আপনার কোনো বাড়ি মনে করেন সমন্বয় হচ্ছে না। এই মূল্য নির্ধারণ করলে আমার কৃষকরা বাঁচবে না, আর আমার কৃষকরা না বাঁচলে সেখানে কিন্তু খামার হবে না, দুধ উৎপাদন হবে না, এই মিল্ক ভিটার সিটি সেটাও কিন্তু থাকবে না। জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা বলছেন, খামারিরা দাম না পেলেও কোম্পানিগুলো ঠিকই মুনাফা করছে। যখন ওরা মিল্ক ভিটার নিয়ে নিতেছে তখন করতেছে কি, ওরা আবার 0.5 ক্রিম উঠে নিতেছে, এই ফ্যাটটা ওরা বিক্রি করতেছে ৯০ টাকা করে পার লিটার। মানে এটা তো মানে মিল্ক ভিটার ব্যবসা, মানে দেখেন কঠিন ব্যবসা করতে। প্রান্তিক লেভেলের খামারিরা আসলে ন্যায্য মূল্য পায় না ডিউ টু মিডল ম্যানের জন্য। আমার সিদ্ধান্ত না, এটা প্রাতিষ্ঠানিক সিদ্ধান্ত। পরিকল্পনা আছে আগামী আগস্টের 1st ডে থেকে আমরা দুধের দাম যেটা কমাইছে ওটা বাড়াই দেবো। হ্যাঁ, এরকমই একটা পরিকল্পনা আছে। খামার বন্ধ হয়ে গেলে গ্রামীণ অর্থনীতিতে এর ব্যাপক নেতিবাচক প্রভাব পড়বে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। যদি খামারিরা এভাবে তাদের ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হয় তাহলে এই খামারগুলো বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। খামারগুলো বন্ধ হলে সিরাজগঞ্জের অর্থনীতিতে মারাত্মকভাবে ক্ষতিকর প্রভাব পড়বে বলে আমি মনে করি। খাদ্যের দাম কমানোর চেষ্টা আমাদেরকে করতে হবে, তার চেয়ে বেশি চেষ্টা করতে হবে, যেটা আমরাও সহ করব, সেটা হলো দুধের দামটা বাড়ানো যায় কিনা। তবে আগস্ট থেকে দুধের দাম বাড়ানোর পরিকল্পনা রয়েছে বলে জানান মিল্ক ভিটার কর্মকর্তারা। মাহমুদুল হাসান উজ্জ্বল, মাছরাঙা সংবাদ, সিরাজগঞ্জ। ভারত থেকে আসা ঢলে লালমনিরহাটের তিস্তা তীরবর্তী নিচু এলাকায় পানি বেড়েছে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র আগামী ২৪ ঘণ্টায় তিস্তা সংলগ্ন অঞ্চলে বন্যা পরিস্থিতি তৈরির শঙ্কা জানিয়েছে। গতকাল সন্ধ্যায় তিস্তা ব্যারেজ পয়েন্টে পানি বিপদসীমার 7 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বলছে, ভারতের কিছু প্রদেশে ভারী বৃষ্টির কারণে দেশের উত্তরে তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি বাড়ছে। আগামী 3 দিন রংপুর বিভাগ ও তৎসংলগ্ন উজানে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। এদিকে ফেনীর মুহুরী নদীর পানি ৩২১ সেন্টিমিটার বেড়েছে। এদিকে ঢাকা সহ দেশের 7 জেলায় সন্ধ্যার মধ্যে ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, ফরিদপুর, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী এবং চট্টগ্রাম অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। আজ সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে নির্দেশ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এবার খুলনা বিভাগের সংবাদ রূপসার তীরে। আন্তর্জাতিক বাজারে অস্থিরতা, বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতি ও অর্থনৈতিক চাপের মধ্যেও মোংলা সমুদ্র বন্দর ধরে রেখেছে এর কার্যক্রমের গতি। ২০২৪-২৫ অর্থ বছরের সব লক্ষ্য ছাড়িয়ে রেকর্ড সংখ্যক জাহাজ আগমন ও রাজস্ব আয়ের সাফল্যে এগিয়ে যাচ্ছে বন্দরটি। মোংলার রিপোর্টার আমির হোসেন আমর পাঠানো তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। দেশের দক্ষিণাঞ্চলে অবস্থিত মোংলা বন্দরে ২০২৪-২৫ অর্থ বছরে ৮৩০টি বিদেশি বাণিজ্যিক জাহাজ ফিরেছে। হ্যান্ডেলিং করা হয়েছে ১০৪ কোটি ১২ লাখ টন পণ্য ও ২১,৪৫৬টি ইউ কন্টেইনারজাত পণ্য। রিকন্ডিশন গাড়ি এসেছে ১১,৫৭৯টি। সদ্য সমাপ্ত অর্থ বছরে এই বন্দর থেকে রাজস্ব আয় বেড়েছে ১০ কোটি ৫৪ লাখ টাকা। অন্যদিকে নিট মুনাফা বেড়েছে লক্ষ্যমাত্রার ৩ গুণ। ৩৪৩ কোটি টাকা মোট রাজস্ব আয় করেছে, ২৮১ কোটি টাকা ব্যয় করার পরে ৬২ কোটি টাকা মুনাফা অর্জন করেছে। তবে বন্দর ব্যবহারকারীরা বলছেন, এই বন্দরকে ব্যবসায়ীদের জন্য আরও ব্যবহার বান্ধব করতে হলে কমাতে হবে বন্দরের বিভিন্ন খরচ, যন্ত্রপাতি ব্যবহারে দিতে হবে ছাড়।
নানান ধরনের বন্দর ফ্যাসিলিটিস প্রদান করতে হবে। এর মধ্যে অন্যতম হচ্ছে বন্দরের পোর্ট ডিউজ কমিয়ে আনতে হবে বন্দরের ট্রাফিক ফিও কমাতে। এর পাশাপাশি বন্দরের যে এখন ল্যান্ড চার্জ যেটা আছে এবং যেটা রিভার ডিউজ যেটা আছে সেটাও কমিয়ে আনতে হবে এবং সর্বোপরি যে বন্দর ব্যবহারকারীদের জন্য যে ইকুইপমেন্ট ব্যবহার হয় ইকুইপমেন্টের চার্জ বন্দর ব্যবহারকারীদের কাছে একটু বেশি। লক্ষ্য পূরণ আর সম্ভাবনার দ্বার উন্মোচন ও বন্দরকে আরও ব্যবসায়ী বান্ধব করতে এর সক্ষমতা উন্নয়নে কাজ চলছে বলে জানায় কর্তৃপক্ষ। বন্দরে বর্তমানে মোট 5টি জেটি রয়েছে, স্থায়ী জেটি। এর পাশাপাশি এই G2G প্রজেক্টের আওতায় আরও 2টি জেটি নির্মিত হলে মোংলা বন্দরের বর্তমান সক্ষমতা আমরা যেটা বারবারই বলছি সেই সক্ষমতাটা নিশ্চয়ই আরো বৃদ্ধি পাবে। তো সব মিলে বর্তমান 5টার সাথে আরো 6টা যোগ হলে মোট 11টা কন্টেইনার টার্মিনাল বা জেটি তৈরি হতে যাচ্ছে। মোংলা বন্দরের বর্তমান সক্ষমতা আমরা যেটা আজকে দেখছি অদূর ভবিষ্যতে এটা আরো বাড়বে বলে আমরা আশা করছি। এই বন্দর দিয়ে মূলত খাদ্যশস্য, সার, এলপিজি, যন্ত্রপাতি, পাথর ও কয়লা আমদানি করা হয় আর রফতানি হয় গার্মেন্টস, পাটজাত পণ্য, হিমায়িত মাছ ও কাঁকড়া। মাছরাঙা নিউজ ডেস্ক। খাগড়াছড়ির পথসভায় জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ৭১-এর সংবিধানে বিভিন্ন জাতিগোষ্ঠীর সমান অধিকার নিশ্চিত করা হয়নি। সবার সমান অধিকার নিশ্চিত করতে নতুন সংবিধান প্রয়োজন। খাগড়াছড়ির রিপোর্টার কানন আচার্যের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। দুপুর থেকে খাগড়াছড়ির নারকেল বাগান এলাকায় জড়ো হতে থাকে এনসিপির স্থানীয় নেতাকর্মীরা। কেন্দ্রীয় নেতারা পৌঁছালে শুরু হয় পদযাত্রা। শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শাপলা চত্বরের মুক্ত মঞ্চে পথসভায় অংশ নেন তারা। এ সময় জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ৭১-এর সংবিধানে সব জাতিগোষ্ঠীর সমান অধিকার নিশ্চিত করা হয়নি। সবার সমান অধিকার নিশ্চিত করতে নতুন সংবিধান প্রয়োজন। একটা নতুন রাষ্ট্র গঠনের যে সুযোগ সম্ভাবনা আমরা ৭১-এর মুক্তিযুদ্ধের মাধ্যমে পেয়েছিলাম সেটি আমরা হারিয়েছি। কিন্তু ২০২৪-এর পরে গণ অভ্যুত্থানের পরে যে নতুন জাতীয় ঐক্য তৈরি হয়েছে, যে নতুন সম্ভাবনা তৈরি হয়েছে, এই সম্ভাবনা সুযোগ আমরা হারাতে চাই না। ফলে বিচার সংস্কার এবং নতুন সংবিধানের দাবিতে আমাদের এই জুলাই পদযাত্রা শুরু হয়েছে। আমরা চাই আপনারাও এই নতুন সংবিধানের দাবিতে, আপনার জাতিগোষ্ঠীর অন্তর্ভুক্তির দাবিতে, আপনার পরিচয়ের স্বীকৃতি এবং পাহাড়ি বাঙালি সবার মানবাধিকার, নাগরিক অধিকার, নাগরিক মর্যাদা নিশ্চিত দাবিতে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। সকলকে এ সময় কেন্দ্রীয় নেতারা বলেন, কোনো বিভাজন নয়, সম্প্রীতির বাংলাদেশ বিনির্মাণ করতে চায় এনসিপি। জাতীয় নাগরিক পার্টি বিভাজনের নয়, সম্প্রীতির এক বাংলাদেশ বিনির্মাণ করতে চায়। সংখ্যায় যে যত অল্পই হোক, সংখ্যায় যে যত বেশি হোক, এই বাংলাদেশ যখন নীতি নির্ধারণ করবে, বাংলাদেশের যখন পলিসি নির্ধারণ করা হবে, তখন সকল জাতিগোষ্ঠীর স্বার্থকে মাথায় রেখে বাংলাদেশটা রাষ্ট্রীয় নীতিগুলো প্রণয়ন করবে, এটাই আমাদের প্রত্যাশা। এদিকে এনসিপির কর্মসূচি ঘিরে অপ্রীতিকর ঘটনা এড়াতে সমাবেশ স্থল ও এর আশেপাশের এলাকায় ৬০০-রও বেশি পুলিশ মোতায়েন করা হয়। ছিল সাদা পোশাকে গোয়েন্দা নজরদারিও। খাগড়াছড়ির পথসভা শেষে ফেনীতে পথসভা করার কথা রয়েছে এনসিপির। মাছরাঙা নিউজ ডেস্ক। গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির সমাবেশ ঘিরে সহিংসতায় নিহত ৩ জনের মরদেহ ময়নাতদন্তের জন্য কবর থেকে তোলা হয়েছে। দুপুরে আদালতের নির্দেশে জেলার গেটপাড়া পৌর কবরস্থান থেকে রমজান কাজী ও ইমন তালুকদারের মরদেহ তোলা হয়। এছাড়া সোহেল রানার মরদেহ তোলা হয় পারিবারিক কবরস্থান থেকে। এরপর মরদেহগুলো ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়। এদিকে ঘটনার ৫ দিন পর গোপালগঞ্জে কারফিউ ও ১৪৪ ধারা তুলে নেওয়ার পর স্বাভাবিক হতে শুরু করেছে জীবনযাত্রা। করোনায় আক্রান্ত হয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে এক যুবকের মৃত্যু হয়েছে। দীপ রায় নামের ওই ব্যক্তি খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলার স্বপ্নপুরী এলাকার বাসিন্দা। এটি এ বছরের খুলনায় করোনায় প্রথম মৃত্যু। এদিকে পাসপোর্ট যাত্রীদের মাধ্যমে করোনা যাতে না ছড়াতে পারে সে লক্ষ্যে দিনাজপুর হিলি ইমিগ্রেশন চেকপোস্টে মেডিকেল বুথ স্থাপন করা হলেও সেখানে কাউকে দায়িত্ব পালন করতে দেখা যায়নি। এতে করে কোনো ধরনের স্বাস্থ্য পরীক্ষা ছাড়া পাসপোর্ট যাত্রীরা যাতায়াত করছে।
সারা দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচন বানচাল করার ষড়যন্ত্রের অভিযোগে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে শ্রমিক দল। দুপুরে ভোলা জেলা বিএনপি কার্যালয়ের সামনে অস্থায়ী মঞ্চে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। জামালপুরে বিক্ষোভ মিছিল করেছে জেলা শ্রমিক দল। দুপুরে স্থানীয় বাইপাস মোড় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে জেলা বিএনপির কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় ও স্থানীয় নেতারা। টাঙ্গাইল শহরের শহীদ মিনার চত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এছাড়া মানিকগঞ্জ, যশোর, বান্দরবান সহ দেশের বিভিন্ন স্থানে একই দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে দলটি। প্রাকৃতিক দুর্যোগের কারণে কুমিল্লা শিক্ষা বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী 12 আগস্ট মঙ্গলবার সকাল 10টা থেকে অনুষ্ঠিত হবে পরীক্ষা, জানায় কুমিল্লা বোর্ড। স্থগিত হওয়া বিষয়গুলো হল পদার্থ বিজ্ঞান প্রথম পত্র, হিসাব বিজ্ঞান প্রথম পত্র ও যুক্তিবিদ্যা প্রথম পত্র। কুমিল্লা বোর্ডের আওতাধীন 6 জেলা ফেনী, নোয়াখালী, চাঁদপুর, লক্ষ্মীপুর, ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লার কিছু অংশে আকস্মিক বন্যা পরিস্থিতির অবনতি হবার কারণে 10 জুলাইয়ের পরীক্ষা স্থগিত করা হয়। দেশের বিভিন্ন জায়গায় পুরনো ফিটনেসবিহীন যানবাহন সরাতে অভিযান চালাচ্ছে বিআরটিএ। দুপুর থেকে যশোর বেনাপোল সড়কের মালঞ্চি, আরবপুর সহ বিভিন্ন এলাকায় যানবাহন পরীক্ষা করা হয়। এ সময় ফিটনেস না থাকায় ও প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় কমপক্ষে 7টি যানবাহনকে জরিমানা করা হয়। এদিকে গতকাল বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নোয়াখালীর সুধারা মডেল থানার সামনে এ অভিযান চালানো হয়। অভিযান অব্যাহত থাকবে বলে জানায় সংশ্লিষ্টরা। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচনের তফসিল ঘোষণা ও বাস্তবায়নের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছে রাজশাহী বিশ্ববিদ্যালয় স্টুডেন্টস অ্যালায়েন্স। সকালে বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে অবস্থান নেন শিক্ষার্থীরা। সেখান থেকে মিছিল নিয়ে প্রশাসনিক ভবনের সামনে জড়ো হন তারা। এ সময় দ্রুত সময়ের মধ্যে রাকসুর তফসিল ঘোষণা না করলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন বক্তারা। শিক্ষার্থীদের অভিযোগ, বর্তমান প্রশাসন রাকসুর রোডম্যাপ ঘোষণা করলেও 5 মাসেও এর তফসিল ঘোষণা করতে পারেনি। মাছরাঙা দেশের সংবাদ শেষ করার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরো একবার। রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুলে বিমান বাহিনীর ফাইটার জেট বিধ্বস্ত, নিহত কমপক্ষে 19, দগ্ধ শতাধিক। কাল একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা। সিরাজগঞ্জে মিল্ক ভিটার পথ অনুসরণ করে দুধের দাম লিটারে 5 টাকা কমিয়েছে সব কোম্পানি। লোকসানের কারণে প্রতি বছরই কমছে খামারের সংখ্যা। এই ছিল এখনকার মতো। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে। ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ, প্রতিবেদন এবং অনুষ্ঠান। আমাদের পরবর্তী সংবাদ সন্ধ্যা 7টায় দেখার আমন্ত্রণ রইল।